নমস্কার। আজকে আমরা NISM সিরিজ আই মানে কারেন্সি ডেরিভেটিভ সার্টিফিকেশন পরীক্ষার যে ওয়ার্কবুকটা আছে জুন 2025-এর সংস্করণ সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, নমস্কার। লক্ষ্যটা হলো ভারতে যে এক্সচেঞ্জে কারেন্সি ডেরিভেটিভস ট্রেড হয় সেই বাজারটা আর তার ভেতরের ব্যাপারগুলো মানে মূল বিষয়গুলো নিয়ে একটা ধারণা তৈরি করা। ঠিক, যারা হয়তো খুব তাড়াতাড়ি অথচ ভালোভাবে জানতে চান তাদের জন্য এটা কাজে দেবে। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস মানে NISM এর ওই ওয়ার্কবুকটা। বেশ ভালো একটা গাইড ওটা। তো শুরু করা যাক। প্রথমেই আসি, এই যে কারেন্সি ডেরিভেটিভস, এটা আসলে কি জিনিস? হ্যাঁ, সেটাই। সহজ করে বললে এটা কি এমন কিছু যা মুদ্রার দামের ওপর নির্ভর করে, মানে বিনিময় হার? একদম তাই। এটা একটা আর্থিক চুক্তি যার দামটা ঠিক হয় এক বা একাধিক কারেন্সির ভবিষ্যতের বিনিময় হারের ওপর ভিত্তি করে, মানে ফিউচার এক্সচেঞ্জ রেট আর কি। ও আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো সুবিধা হবে। ধরুন, একজন আমদানিকারক আছেন, তিনি ভাবছেন, আরে কদিন পর তো ডলারের দাম বেড়ে যেতে পারে। তো তিনি চাইছেন আজকের যে রেটটা চলছে সেই রেটেই ভবিষ্যতে ডলার কিনবেন। তার জন্য তিনি একটা ফিউচার চুক্তি করতে পারেন। মানে ঝুঁকিটা এড়ানোর জন্য। হ্যাঁ, ঠিক তাই। আবার ধরুন একজন রপ্তানিকারক, যিনি ডলার পাচ্ছেন মাল বিক্রি করে, তিনি ভয় পাচ্ছেন ডলারের দাম কমে যেতে পারে। আচ্ছা। তিনিও কিন্তু একটা চুক্তি করে রাখতে পারেন নির্দিষ্ট দামে ডলার বিক্রি করার জন্য। ওয়ার্কবুকে যেমন বলা হয়েছে, ফিউচার আর অপশনস এই দুটোই প্রধানত এক্সচেঞ্জে ট্রেড হয়। হ্যাঁ, ফিউচার্স আর অপশনস। ফিউচার মানে তো বাধ্যবাধকতা, তাই না? কিনতেই হবে বা বেচতেই হবে। ঠিক। আর অপশনসটা হলো অধিকার, বাধ্যবাধকতা নয়। কিনতেও পারেন, নাও পারেন, বা বেচতেও পারেন, নাও পারেন। এই তফাৎটা কিন্তু জরুরি। আচ্ছা, তাহলে এই ঝুঁকি কমানো মানে হেজিং, এটা তো একটা বড় কারণ হলো, কিন্তু এর আর কি গুরুত্ব আছে? হেজিং তো বটেই, মানে বিনিময় হারের যে ওঠানামা, সেটা আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য একটা বিরাট চিন্তার কারণ। সেটা তো ঠিক। ডেরিভেটিভস এই ঝুঁকিটা সামলাতে সাহায্য করে, কিন্তু এর বাইরেও আছে। যেমন ধরুন প্রাইস ডিসকভারি, মানে মূল্য আবিষ্কার। মূল্য আবিষ্কার মানে ভবিষ্যতের দামটা কেমন হতে পারে সেটার একটা আন্দাজ পাওয়া যায়। একদম। বাজারের অনেক লোকজনের ধারণা, প্রত্যাশা সবকিছু মিলে ডেরিভেটিভসের যে দামটা তৈরি হয় সেটা কিন্তু ভবিষ্যতের বিনিময় হার নিয়ে একটা ইঙ্গিত দেয়। ইন্টারেস্টিং। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল স্পেকুলেশন বা অনুমান। স্পেকুলেশন মানে যারা শুধু দামের ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করে, এটা কি বাজারের জন্য ভালো? দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা শুধু জুয়া খেলার মতো, কিন্তু আসলে স্পেকুলেটররা বাজারের লিকুইডিটি বা তারল্য আনে। তারল্য আনে কিভাবে? মানে যারা হেজিং করতে চায় তাদের তো কাউকে দরকার হয় উল্টো দিকে চুক্তি করার জন্য, তাই না? হ্যাঁ, তা তো বটেই। স্পেকুলেটররা সেই ভূমিকাটা পালন করে। ওরা ঝুঁকি নিতে রাজি থাকে। তাদের জন্যই হেজাররা সহজে কেনাবেচা করতে পারে একটা ঠিকঠাক দামে। এতে বাজারটা আরও সচল থাকে, গভীরতা বাড়ে। ও আচ্ছা, তার মানে হেজার আর স্পেকুলেটর দুজনই বাজারের জন্য দরকারি। তা ভারতে এই ট্রেডিংটা হয় কোথায়, মানে কিভাবে হয়? মূলত দুটো জায়গা আছে। একটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড, মানে NSE, BSE, MSCI এইসব স্বীকৃত স্টক এক্সচেঞ্জে। আচ্ছা। এগুলোর সুবিধা হলো এগুলো স্ট্যান্ডার্ডাইজ চুক্তি, মানে সাইজ, মেয়াদ সব আগে থেকে ঠিক করা। আর অন্যটা? অন্যটা হলো ওভার দ্য কাউন্টার বা OTC মার্কেট। এটা মূলত ব্যাংক আর তাদের বড় ক্লায়েন্টসদের মধ্যে হয়। আলোচনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী চুক্তি তৈরি করে, কাস্টমাইজড আর কি। এক্সচেঞ্জে ট্রেড হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি? নিশ্চয়তা। একদম। এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা ক্লিয়ারিং কর্পোরেশন থাকে, যাকে বলে সেন্ট্রাল কাউন্টারপার্টি বা CCP। সিসিপি? সেটার কাজ কি? এর কাজ হলো এরা ক্রেতার কাছে বিক্রেতা হিসাবে আর বিক্রেতার কাছে ক্রেতা হিসেবে দাঁড়ায়, মানে মাঝখানে একটা গ্যারেন্টার। যদি কেউ চুক্তি পালন না করে এই সিসিপি সেই দায়টা নেয়। ও, তার মানে লেনদেনটা নিশ্চিত, ঝুঁকি কম। হ্যাঁ, কাউন্টার পার্টি ঝুঁকি প্রায় থাকেই না। এটা বাজারের উপর আস্থা অনেক বাড়িয়ে দেয়। আর এই পুরো সিস্টেমটা দেখে কারা, মানে নিয়ন্ত্রক সংস্থা কারা? ভারতে এটা যৌথভাবে দেখা হয়। একদিকে আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে সেবি। এরা মূলত এক্সচেঞ্জ ট্রেডেড বাজারটা দেখে। আচ্ছা। আর অন্যদিকে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে RBI। তারা পুরো বৈদেশিক মুদ্রাবাজার আর ফিমা আইন এসব দেখে।
এই দুজন মিলেই বাজারটা নিয়ন্ত্রণ করে। বেশ, ওয়ার্কবুকটাতে আরেকটা জিনিসের ওপর বেশ জোর দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেট প্যারিটি বা আইআরপি। এটা কিসের ধারণা? ইন্টারেস্ট রেট প্যারিটি এটা আসলে ফিউচার কন্ট্রাক্টের দাম কিভাবে ঠিক হয় সেটার একটা মূল ভিত্তি বলতে পারেন। আচ্ছা, কিভাবে? সহজ কথায় বললে দুটো দেশের সুদের হারের যে তফাৎ, সেটা ওই দুই দেশের মুদ্রার এখনকার বিনিময় হার স্পট রেট আর ভবিষ্যতের বিনিময় হারের ফিউচার বা ফরওয়ার্ড রেট মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। ও, একটু জটিল লাগছে। তত্ত্বটা হলো এরকম, আপনি যদি এক দেশের টাকা ধার করে সেটা অন্য দেশের মুদ্রায় বদলে সেখানে বিনিয়োগ করেন আর সাথে সাথে ভবিষ্যতের বিনিময় হারটা একটা ফরওয়ার্ড চুক্তি দিয়ে লক করে দেন, হ্যাঁ, তাহলে আপনার লাভ দুটো দেশে একই মেয়াদে সরাসরি বিনিয়োগ করলে যা হতো তার সমান হওয়া উচিত। তার মানে কোনো বাড়তি ঝুঁকি ছাড়া লাভ করার সুযোগ থাকার কথা নয়, যেটাকে আরবিট্রেজ বলে। তত্ত্বগতভাবে তাই। যদি এই সম্পর্কটা না মেলে, সুদের হার আর ফরওয়ার্ড রেটের মধ্যে গণ্ডগোল থাকে, তখনই আরবিট্রেজের সুযোগ তৈরি হয়। আর লোক সেই সুযোগ নেয়। হ্যাঁ, আর সেই সুযোগ নেওয়ার ফলেই বাজার আবার প্যারিটির দিকে সামঞ্জস্যের দিকে চলে আসে। বাস্তবে হয়তো লেনদেনের খরচ বা অন্য কিছু কারণে এটা 100% নিখুঁত হয় না, কিন্তু ফিউচারের দাম বোঝার জন্য এটা খুব জরুরি একটা কনসেপ্ট। বেশ গভীর বিষয়। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, এক্সচেঞ্জ ট্রেডেড কারেন্সি ডেরিভেটিভস হল ঝুঁকি কমানোর একটা বেশ ভালো স্ট্যান্ডার্ড আর নিয়ন্ত্রিত ব্যবস্থা। ঠিক। সিবি আর আরবিআই দুজনেই দেখে বলে ভরসাও করা যায়। আর ইন্টারেস্ট রেট প্যারিটির মতো জিনিসগুলো এর দাম কিভাবে ঠিক হয় তা বুঝতে সাহায্য করে। একদম, এটাই হলো সারমর্ম। এখন যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। বলুন। পরের বার যখন আন্তর্জাতিক বাণিজ্য বা টাকার দামের ওঠানামা বা বিদেশে টাকা পাঠানোর খবর পড়বেন বা শুনবেন, তখন একবার ভাববেন কি এই যে বিনিময় হারের ঝুঁকি, এগুলো ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ কিভাবে সামলান? হ্যাঁ, এই ডেরিভেটিভসের অস্তিত্বটা জানা থাকলে হয়তো খবরগুলো অন্যভাবে দেখা যাবে। হয়তো এই প্রশ্নগুলোই এই ইন্টারেস্টিং বিষয়টার আরও গভীরে যেতে উৎসাহ দেবে।